বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের অনলাইন ক্লাসে আমরা কম্পিউটারের বাস সিস্টেম নিয়ে আলোচনা করব। এর আগের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করেছি কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চল বা কম্পিউটারের যে সাংগঠনিক কাঠামো, যেটা মূল কাঠামো, সেই কাঠামো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটারের বাস সিস্টেম বা কম্পিউটারের যোগাযোগ সিস্টেমটা কিভাবে কাজ করে সেটাকে বাস সিস্টেম বলে। এই পার্ট শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো সেটা হচ্ছে কম্পিউটারের বাস সম্পর্কে জানতে পারবো এবং যে বিভিন্ন ধরনের বাস রয়েছে সে বাস সম্পর্কেও আমরা জানতে পারবো। প্রথমে আসি, দেখি বাস কাকে বলে। কম্পিউটার বাস বলতে সাধারণত আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যেটা যোগাযোগের মাধ্যমকে বুঝি, অর্থাৎ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি যে মাধ্যমটা ব্যবহার করে, সেটাকে বাস বলে থাকি বা বাস হিসেবে জানি। কিন্তু কম্পিউটার বাস বলতে কি বোঝাচ্ছে? কম্পিউটার বাস বলতে সাধারণত তেমনি একটি যোগাযোগ মাধ্যমকে বোঝাচ্ছে, যেখানে কম্পিউটার বাস হচ্ছে একগুচ্ছ তার যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত 0 এবং 1 চলাচল করতে পারে। অর্থাৎ এটা একটা মাধ্যম, যে মাধ্যম দিয়ে বিভিন্ন ডিজিটাল সংকেত কোনো একটি ডিভাইসের এক অংশ থেকে আরেক অংশে বা এক প্রক্রিয়াকরণ অংশ থেকে আরেক প্রক্রিয়াকরণ অংশে চলাচল করতে পারে। বাসের সাহায্যে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। বাস মূলত কম্পিউটারের সাংগঠনিক বিভিন্ন অংশ, যেমন ইনপুট, আউটপুট, মাইক্রোপ্রসেসর, মেমোরি ও রেজিস্টার এবং মাদারবোর্ডে অবস্থানরত অন্য চিপ সমূহের মধ্যে যেটা করে সেটা হচ্ছে পারস্পরিক যোগাযোগের মাধ্যম হিসেবে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদানের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যগুলি সম্পাদন করে থাকে। তাহলে এখানে পারস্পরিক যোগাযোগের যে মাধ্যম, সে মাধ্যমটা হচ্ছে কম্পিউটার বাস। কম্পিউটার বাস কতগুলো বিদ্যুৎ পরিবাহী লাইনের সাহায্যে গঠিত, যার মাধ্যমে কম্পিউটারের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা, তথ্য, সিগন্যাল, নির্দেশ বা প্রোগ্রাম আদান প্রদানের কাজ করা হয়। তাহলে যে মূল বিষয়গুলো এর মধ্যে দিয়ে চলাচল করে সেগুলো হচ্ছে ডেটা, তথ্য, সিগন্যাল, নির্দেশ বা প্রোগ্রাম। তবে একই সময় কম্পিউটারের বাসের মধ্যে দিয়ে যতগুলো বিট চলাচল করতে পারে তাকে বলা হয় ওই বাসের প্রশস্ততা বা উইডথ। ইংরেজিতে বলা হয় উইডথ, আর বাংলায় হচ্ছে প্রশস্ততা। অর্থাৎ আমরা বাসের কথা বলতেছি, বাস হচ্ছে কম্পিউটারের মধ্যে অভ্যন্তরীণভাবে এক অংশ থেকে অন্য অংশে তথ্য চলাচলের মাধ্যম বা যোগাযোগের মাধ্যম। এখন এই যোগাযোগের মাধ্যমে একই সময়ে যে বাস দিয়ে যতগুলো বিট চলাচল করতে পারে সেটাকে বলা হয় ওই বাসের প্রশস্ততা। যেমন কোনো বাসের উইডথ 32 বিট বলতে বাসের মধ্যে দিয়ে একই সাথে 32টি বিট চলাচল করাকে বোঝায়। আবার বাসের গতি মাপা হয় মেগাহার্টজে, তবে গিগাহার্টজেও অনেক সময় বাসের গতি মাপা হয়। যেমন যদি বলা হয় 133 মেগাহার্টজ, এর মানে হচ্ছে ওই বাসের মধ্যে 133 মেগাহার্টজ গতিতে তথ্য চলাচল করতে পারে। আবার যদি বলে 200 মেগাহার্টজ বা 400 মেগাহার্টজ, অর্থাৎ এর আগের চেয়ে বেশি গতিতে তথ্য চলাচল করতে পারে। বাসের প্রশস্ততা যত বেশি হবে, কম্পিউটারে ডেটা তত বেশি দ্রুত চলাচল করতে পারবে। সে কারণে দেখা যাচ্ছে আমরা যখন কোনো কম্পিউটার কিনতে যাই তখন আমরা দেখি যে প্রসেসরটি কত বিটের, 32 বিটের নাকি 64 বিটের। এর মানে হচ্ছে 32 বিটের কম্পিউটারের প্রসেসর অপেক্ষা 64 বিটের কম্পিউটারের প্রসেসর অধিক কাজ করতে পারে, দ্রুত কাজ করতে পারে। এবং 32 বিটের যে কোনো প্রসেসর 64 বিটের প্রসেসর চেয়ে একটু কম গতিসম্পন্ন হয়। তাহলে যার প্রশস্ততা বেশি তার বিট সংখ্যা বেশি। আচ্ছা, যেমন এখানে এগুলো হচ্ছে কম্পিউটারের বাসের উদাহরণ। এ ধরনের বিভিন্ন অংশ কম্পিউটারের সিপিইউর ভিতর থাকে। এখানে 8 বিট বলতে 8টা বিট চলাচল করাকে বোঝাচ্ছে। কম্পিউটার বাস মূলত দুই ধরনের। একটিকে বলা হচ্ছে সিস্টেম বাস, অর্থাৎ পুরো সিস্টেম বা প্রক্রিয়াটাকে সচল করার জন্য যে বাসগুলো ব্যবহৃত হয়, যে যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহৃত হয়, সেগুলোকে বলা হচ্ছে সিস্টেম বাস। অন্যদিকে
মূল প্রক্রিয়াকরণের বাইরেও যদি অতিরিক্ত কোনো কিছু করা লাগে, অতিরিক্ত কোনো একটি ডিভাইসকে বা অতিরিক্ত কোনো একটি কাজ সংযুক্ত করার জন্য কোনো একটা মাধ্যমকে মূল কম্পিউটারের সাথে জুড়ে দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অতিরিক্ত যে রাস্তা বা যে অতিরিক্ত যে প্রবেশ পথ থাকে, যে বাস থাকে, সেটাকে বলা হচ্ছে এক্সপেনশন বাস। আমরা দেখে নিই সিস্টেম বাস কাকে বলে। যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি যুক্ত থেকে মেমোরি, আউটপুট সহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান প্রদান করে, তাদেরকে সিস্টেম বাস বলে। অর্থাৎ মূল যে সিস্টেম, অর্থাৎ মাদারবোর্ড, সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট অংশ, এই বিষয়গুলোর মধ্যে যখন আদান প্রদান করা হবে সে যে বাসের মাধ্যমে, সেগুলোকে বলা হচ্ছে সিস্টেম বাস। সিস্টেম বাসকে ইন্টারনাল বাসও বলা হয়। সিস্টেম বাসকে ব্যবহারের দিক থেকে তিনটি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ সিস্টেম বাস বলতে আমরা মূল যে প্রক্রিয়াকরণ অংশ, সেটা সিপিইউ হতে পারে, সেটা ইনপুট আউটপুট ডিভাইস হতে পারে, সেটা মেমোরি হতে পারে। অর্থাৎ মাদারবোর্ড, সিপিইউ, মেমোরি এবং ইনপুট আউটপুটের মধ্যে যদি কোনো কিছুর আদান প্রদান করা লাগে, সে যে সিস্টেমের মাধ্যমে, যে বাসের মাধ্যমে, সেটা হচ্ছে সিস্টেম বাস। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সিস্টেম বাস তিন ধরনের হতে পারে। একটি হচ্ছে ডেটা বাস, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা হচ্ছে কন্ট্রোল বাস। সহজ কথায়, যে সিস্টেম বাসে ডেটা আদান প্রদান করা হয়, সাধারণ ডেটা আদান প্রদান করা হয়, সেটা হচ্ছে ডেটা বাস। কোনো নির্দিষ্ট অ্যাড্রেস বা সংকেত আদান প্রদান করা হয়, সেটা হচ্ছে অ্যাড্রেস বাস। আর যে বাসের মাধ্যমে কম্পিউটারের নিয়ন্ত্রণকারী অংশ অন্যান্য অংশকে নিয়ন্ত্রণ করে, বা যেটাকে আমি সিপিইউ বলি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অন্যান্য অংশকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে কন্ট্রোল বাস। প্রথমে আমরা দেখি ডেটা বাস কি। কম্পিউটারের সিস্টেম ইউনিটের অভ্যন্তরে বিভিন্ন উপাদান থাকে, যেমন মাইক্রোপ্রসেসর থাকে, হার্ড ডিস্ক থাকে, র্যাম থাকে, ইনপুট আউটপুট পোর্ট থাকে ইত্যাদির মধ্যে যে আদান প্রদান হয়, ওই আদান প্রদানে যে বাস ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ডেটা বাস। ডেটা বাসের মাধ্যমে কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস থেকে প্রসেসরে, অথবা প্রসেসর থেকে মেমোরিতে, অথবা মেমোরি থেকে প্রসেসর, অথবা মেমোরি থেকে ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করে। তাহলে আমরা যদি দেখি, নিচের ছকটা যদি দেখি, তাহলে ডেটাবাসের কাজটা কি? ডেটাবাস হচ্ছে মাইক্রোপ্রসেসর বা সিপিইউ থেকে সেটা রোমে নিয়ে যাবে তথ্য, অথবা র্যামে নিয়ে যাবে, অথবা ইনপুট আউটপুট ডিভাইসে নিয়ে যাবে। আর এই কাজটা করে হচ্ছে ডেটাবাস। এই ধরনের বাসের মধ্যে উভয় দিকেই ডেটা আদান প্রদান করা যায়। যেমন এটা মাইক্রোপ্রসেসর যেমন একইভাবে র্যামকে তথ্য পাঠাতে পারে, তেমনি র্যামও মাইক্রোপ্রসেসরকে তথ্য পাঠাতে পারে। এটা হচ্ছে দ্বিমুখী বা বাই ডাইরেকশনাল বাস। ডেটা বাসকে 4 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট বা তারও বেশি ক্ষমতার হতে পারে। 4 বিট মানে হচ্ছে ওই বাস দিয়ে 4 বিট পরিমাণ তথ্য যাবে, 16 বিট পরিমাণ তথ্য যাবে, ওই বাসে 32 বিট, 64 বিট। অর্থাৎ 4 বিটের তুলনায় 16 বিট বেশি গতিসম্পন্ন, 16 বিট থেকে 32 বিট বেশি গতিসম্পন্ন, এবং 32 বিট থেকে 64 বিট আরো বেশি গতিসম্পন্ন। এই জন্য বলা হচ্ছে, যেমন 16 বিটের ডেটা বাসের মধ্য দিয়ে কোনো একটা নির্দিষ্ট সময় বা একক সময়ে 16 বিট ডেটা চলাচল করতে পারে। তাহলে আমরা দেখি যে মাইক্রোপ্রসেসর যখন কোনো র্যাম, রোম অথবা ইনপুট আউটপুট ডিভাইসের সাথে সংযোগ রক্ষা করে, সেটা হচ্ছে ডেটা বাস। এরপরে আসি আমরা অ্যাড্রেস বাস। আচ্ছা, এখন কম্পিউটারে এখানে আসলে মূলত তিনটা বাস সম্পর্কে বলা হচ্ছে: কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস এবং ডাটা বাস। অ্যাড্রেস বাস বিষয়টা কি? মূলত কম্পিউটারের মেমোরিতে তথ্যসমূহ স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে। আমরা শুরু থেকেই জানি কম্পিউটারের যে কি কাজ করতে হবে বা প্রোগ্রামগুলো মেমোরিতে সংরক্ষিত থাকে। সিপিইউ সেটা মেমোরি থেকে নিয়ে কাজ করে আবার মেমোরিতেই প্রেরণ করে। কিন্তু মেমোরিতে কোনো তথ্য সংরক্ষণের জন্য অথবা মেমোরি হতে তথ্য আহরণের জন্য মাইক্রোপ্রসেসরের প্রয়োজন নির্দিষ্ট মেমোরি অ্যাড্রেস, অর্থাৎ কোন মেমোরির কোন অংশে সে কোন তথ্যটুকু রেখেছে। কম্পিউটার সিস্টেমে মাইক্রোপ্রসেসর ও মেমোরি উভয়ের মধ্যে একগুচ্ছ লাইন বা তার সংযুক্ত থাকে,
যার মাধ্যমে মাইক্রোপ্রসেসর মেমোরির নির্দিষ্ট অ্যাড্রেসে যোগাযোগ করে তথ্য আহরণ করে বা সংরক্ষণ করে। এই গুচ্ছ বা লাইন বা তারগুলোকে অ্যাড্রেস বার বলে। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি অ্যাড্রেস বার হচ্ছে মাইক্রোপ্রসেসর এবং মেমোরির মধ্যে, মেমোরি দু ধরনের হতে পারে, রোম হতে পারে, র্যাম হতে পারে। শুধু মাইক্রোপ্রসেসরের সাথে র্যাম, রোম অথবা ইনপুট আউটপুটের যে একমুখী সম্পর্ক সেটাই হচ্ছে অ্যাড্রেস বাস। অর্থাৎ মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস বাসের মাধ্যমে রোম, র্যাম স্মৃতির বিভিন্ন স্থানের সঙ্গে সংযোগ স্থাপন করে সে স্থানে সংরক্ষিত তথ্য ডেটা বাসের মাধ্যমে পড়ে নেয় কিংবা নতুন তথ্য লিখতে পারে। অর্থাৎ ডেটা বাসকে আমি কন্ট্রোল বাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছি, অথবা কন্ট্রোল বাসের অ্যাড্রেস বাসের মাধ্যমে আমি যে তথ্যটা জানতে চাই সেটা আমি ডেটা বাসের মাধ্যমে আসে, বাট ওই কোন জায়গায় তথ্যটা সংরক্ষিত আছে সেটা আমরা খুঁজে বের করি অ্যাড্রেস বারের মাধ্যমে, এবং যে তথ্যটা খুঁজে পাওয়ার পর যে তথ্যটা পাই সেটা ডেটা বাসের মাধ্যমে আমরা নিয়ে আসি বা সিপিইউ নিয়ে আসে, মাইক্রোপ্রসেসর নিয়ে আসে। অ্যাড্রেস বাস এক ধরনের একমুখী বাস, অর্থাৎ অ্যাড্রেস বাসের মাইক্রোপ্রসেসর থেকে তথ্য সর্বদা অন্যান্য অংশে ছড়িয়ে যায়। অর্থাৎ সিপিইউ থেকে বা মাইক্রোপ্রসেসর থেকে অন্যান্য অংশে যেতে পারে, বা অন্যান্য অংশ কখনো মাইক্রোপ্রসেসরকে কন্ট্রোল করতে পারে না। এর মানে হচ্ছে কন্ট্রোলের পুরো ক্ষমতাটা মাইক্রোপ্রসেসরের উপর, এবং সে যে বাসের মাধ্যমে অন্যান্য বিষয়গুলোকে, অন্যান্য কম্পোনেন্টগুলোকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাড্রেস বারের মাধ্যমে। সে অন্যান্য বিষয় বলতে মেমোরি থেকে সে তথ্যগুলো নিয়ে নেয়। অ্যাড্রেস বাস এক ধরনের একমুখী, অর্থাৎ অ্যাড্রেস বাসের মাইক্রোপ্রসেসর থেকে তথ্য সর্বদা অন্যান্য অংশে ছড়িয়ে যায়। অ্যাড্রেস বাসের সাহায্যে মাইক্রোপ্রসেসর বিশেষ কোনো রেজিস্টার অথবা ইনপুট বা আউটপুট পোর্টের সঙ্গেও স্থাপন করতে পারে। আমরা একটু দেখে নেই। যেমন যদি বলা হয় 8 বিটের অ্যাড্রেস বাস, এর মানে হচ্ছে 8 বিট অ্যাড্রেস বাসে 2^8 বা 256টি মেমোরি সেল বা অ্যাড্রেস থেকে ডেটা পড়া বা লেখা সম্ভব। তাহলে 8 বিট না হয় যদি 16 বিট হয়, এর মানে হচ্ছে আরো বেশি সংখ্যক ডেটা পড়া সম্ভব বা দ্রুত গতিতে ডেটা পড়া সম্ভব। এরপরে আমরা আসি কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস এক ধরনের দ্বিমুখী বাস। কম্পিউটারের অভ্যন্তরে যোগাযোগ নিয়ন্ত্রণকারী বাস হচ্ছে কন্ট্রোল বাস। এ ধরনের বাসের মাধ্যমে মাইক্রোপ্রসেসর হতে নির্দেশ অথবা নির্দেশ যাই বলি না কেন কম্পিউটারের বিভিন্ন অংশে যায়। অর্থাৎ কম্পিউটারের সিস্টেম ইউনিটের অভ্যন্তরে মাইক্রোপ্রসেসর ও অন্যান্য ডিভাইস সমূহের মধ্যে কন্ট্রোল সিগন্যাল আদান প্রদান হয় এ ধরনের বাসের মধ্য দিয়ে। মাইক্রোপ্রসেসর মেমোরি হতে তথ্য পড়বে বা লিখবে তা নিয়ন্ত্রণ করতে কন্ট্রোল বাস ব্যবহৃত হয়। তাহলে যদি আমরা একই সাথে তিনটা বাসের কার্যাবলী চিন্তা করি, তাহলে ডেটা বাসের মাধ্যমে আমরা তথ্যটা পাই, অ্যাড্রেস বাসের মাধ্যমে কোন জায়গায় তথ্যটা আছে সেটা খুঁজে বের করি, আর যে ডেটা যে কোথায় নিয়ে আসবো বা কোন ডাটাটা নিয়ে আসবো, কতটুকু নিয়ে আসবো, ডাটাটা আমরা কি প্রক্রিয়া করব, সেটা হচ্ছে কন্ট্রোল বাসের কাজ। অর্থাৎ ডেটা বাস, কন্ট্রোল বাস এবং অ্যাড্রেস বাস। এর বাইরে অন্যান্য কিছু বাস রয়েছে, আমরা একটু দেখি। সম্প্রসারিত বাস। কম্পিউটারের বর্ধিত সুবিধা পাওয়ার জন্য মাদারবোর্ডে কোনো ডিভাইস, সেটা হতে পারে নেটওয়ার্ক কার্ড, সেটা হতে পারে সাউন্ড কার্ড বা এজিবি কার্ড অথবা টিভি কার্ড, যে স্লটে স্থাপন করা হয় সেটা হচ্ছে এক্সপানশন স্লট। এক্সপানশন স্লটগুলো এক্সপানশন বাসের সাহায্যে সিপিইউকে পেরিফেরাল ডিভাইসগুলোর সাথে সংযুক্ত করে। অর্থাৎ আমি যদি কোনো কম্পিউটার সিস্টেমকে বাইরের কোনো সিস্টেমের সাথে যোগাযোগ স্থাপন করতে চাই, তাহলে সেটাকে আমাকে এক্সপানশন বাস প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। এছাড়া আমাদের যে দুটো বিষয় আরো জানতে হবে, সেটা হচ্ছে ইউএসবি বাস কি এবং ফায়ারওয়্যার কি। এর বাইরেও আমাদের জানতে হবে এজিপি কি। বিষয়গুলো ভালোভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। সেটা হচ্ছে ইউএসবি বলতে আমরা সাধারণত ইউনিভার্সাল সিরিয়াল বাস বুঝে থাকি, আর সবচেয়ে শক্তিশালী বাস সেটা হচ্ছে ফায়ারওয়্যার। আর যে কোনো ছবির মান উন্নত করার জন্য যে ফায়ারওয়্যার ব্যবহৃত হয়, যে ধরনের
বাস ব্যবহৃত হয় সেটা হচ্ছে এজিপি